নমস্কার বন্ধুরা, অনু অডিও ফিল্মস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অনু অডিও ফিল্মসের নিবেদনে আজকের বিশেষ প্রতিবেদন ভূতের রাত। কাহিনী রচনায় হরিনারায়ণ চট্টোপাধ্যায়। এই গল্পটি নেওয়া হয়েছে হরিনারায়ণ চট্টোপাধ্যায় ভয় সমগ্র থেকে। গল্প পাঠে আমি ভাস্কর শুরু করছি ভূতের রাত। সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে, ডাকবাংলো। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিতে গেলেন, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো। আধা ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, উফ, মুশকিল হয়ে গেল দেখছি। এক কাজ করা যাক, সামনেই তো রাজবাহাদুরের বাড়ি, রাতটা না সেখানেই কাটানো যাক। দিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল। মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, ও দারোয়ান, দারোয়ান। অনেকক্ষণ ডাকার পর আধপুরো এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো। দারোয়ান বিড়বিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটা ঘরে আমি আর একটাই কর্মকর্তা আর ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোঁছ করা হয়। কোথাও এক তিল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দেয়া দুটো বালিশ। সারা রাত বাতি জেলে ঘুমানো অভ্যাস। অন্ধকারে একেবারেই ঘুম হয় না। কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল পায়ের দিকে একটা চেল রঙের ছবি। সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে। অঙ্গে জম কালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাক্ত চোখ দুটি যেন জলজল করছে। ইনি সম্ভবত রাজা বাহাদুর, এই অট্টালিকার মালিক ছিলেন। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নূপুরের আওয়াজের মতো। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে শব্দ কানে গেল। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে। তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাত্রে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে? দুহাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা শব্দটা সেদিক দিয়ে আসছে না তো। ফিরতেই সারা শরীর কেঁপে উঠল। আমি ভীরু, এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন দৃশ্যকেই বা অস্বীকার কি করে করি? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে। এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল নিথর, তবু হাতে মোষের শিঙের ছড়িটা মেঝের ওপর ঠুকছেন। আমার মনে হলো শরীরে সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। চুপচাপ রইলাম। বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম। হঠাৎ এক সময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের মধ্যে দীর্ঘ কৃশ চেহারার একজন লোক ঘরের মধ্যে এসে ঢুকল। এগিয়ে আসতেই দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর ওপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশের চাষাভুষো লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ? এত রাতে এখানে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো।
তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল 2 সাল ধরে, দিতে পারছি না, তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো কোথায়? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পাইকে ঘরে এসে পড়ে, কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাত্রে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধ হয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, তার মানে? ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর। শিবপ্রসাদকে আমার চাই, নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো শিবপ্রসাদ কোথায়? চোরাকুঠুরিতে। আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো। না, বিদ্যুৎ নয়, ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকানো প্রকাণ্ড একটা ভোজালি বের করল। রাজা বাহাদুর আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন, বাঁচাও, বাঁচাও! বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়েই দেয়ালে ফটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ। রাজা বাহাদুর ওইদিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে চোরাকুঠুরি, ওইখানে তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল, মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল। শিবপ্রসাদ, শিবপ্রসাদ বাবা আমার, শিবপ্রসাদ। ঠাকুর প্রসাদ ওপরে উঠে এলো। তার কোলে মরা ছেলে। তার কান্নার শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের ওপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। যে ভোজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করল। আমি ভয় পেলাম। এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটু স্বর বের হলো না। রাজা বাহাদুর চেঁচালেন। ঠাকুর প্রসাদ জোরে হা হা করে হেসে উঠে বলল, রামলোচন, পিয়ারিলাল, বাঁচাও, বাঁচাও! কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে। সেই খবর পেয়েই আমি এসেছি, ভগবানের নাম স্মরণ করো। তারপর কি হয়ে গেল, আমার চারিদিকে ধোঁয়ার রূপ। সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল। ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে। কাচের জানালা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার ওপর পড়েছে। বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরাকুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সবকিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করল। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে চোরাকুঠুরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল। চোরাকুঠুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে সব কে বললো বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো না। দারোয়ান চাপা গলায় বলল, আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানেই নাকি চোরাকুঠুরিটা ছিল। মেঝেটা ফাঁকা হয়ে নেমে যাওয়ার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝেটা গেঁথে চোরাকুঠুরিটা বন্ধ করে দিয়েছিলেন। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? কলকাতায়। মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসে। আচ্ছা, আর একটা কথা। বলুন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? দারোয়ান তখনই কোনো উত্তর দিল না। এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। কি হলো বলো? দারোয়ান প্রায় কেঁদে ফেলল।
আমি কিছু জানি না বাবুজি। আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন, যে প্রজার নাম ঠাকুর প্রসাদ। দারোয়ান উত্তর দেবার আগেই কর্মকর্তার গলা কানে এলো। চলুন, মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি। সকালে কলিকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সেই রাত্রে সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্যত ভোজালি। সে রাত্রে নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না। অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই। তো বন্ধুরা, আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের গল্পটি কেমন লাগলো। আর এই ধরনের গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গল্পটি শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।